আসলে ট্রাম্পকে আমরা যতটা চিনি যতটা জানি আসলে ট্রাম্প হচ্ছে আবার যা খুশি আসলে যেভাবে খুশি যখন খুশি সেভাবে আমি কথা বলে যাব। ট্রাম্প আসলে কখনো কাউকে কোনো মিডিয়াকে কখনো তোয়াক্কা করেনি, কোনো ইন্টারন্যাশনাল পারসন বা কোনো ধরনের কাউকে উনি তোয়াক্কা করে না। মিডিয়া আগলি মিডিয়া বলে উনি প্রায়, হ্যাঁ উনি মানে একদম নিজস্ব একটা স্টাইল নিজস্ব একটা এর মধ্যে উনি চলে গেছে এবং গতকালকে যেটা করেছেন ঠিক তার বিপরীতে। এবং এটা কিন্তু মিডিয়ার ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখে পড়েছে এবং চোখে পড়েছে যে আসলে তিনি তার স্বভাব বিরুদ্ধ বলা যায়, তিনি তার স্বভাবের বিপক্ষে গিয়ে খুব শর্ট মানে 18 মিনিটের বক্তব্য বলা চলে এবং 18 মিনিটের বক্তব্যের মধ্যে উনি আসলে নিজেকে কিছুটা মানে দ্রুত বলে গীত খুব দ্রুততার সহিত শেষ করে বেরিয়ে চলে আসেন। এইটাই ইন্টারন্যাশনাল মিডিয়াকে, তার মানে উনি যেটা কফিটা রেগুলার খান ওটা চেঞ্জ করেছেন, কফির রিঅ্যাকশন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই কারণে উনি এবং আমরা যেটা জানি যে সাধারণত ওনারা একটা অটোকিউ বেশিন বা যেটা টেলিপ্রম্পটারের সামনে এটা পড়েন এবং মানে যেটা যারা নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কভার করেন তারা সবসময় বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে এটাকে উনি অনেকবার বের হয়ে গেছেন, খুব দ্রুততার সহিত আপনি নিজেকে সামলে নিয়ে এটা পড়েছেন। এই বিষয়টা কিন্তু আসলে কেন সিগনিফিকেন্ট এই একটু ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা দেখি যে ট্রাম্প খুব বিশদ আকারে বক্তব্য রাখেন এবং ট্রাম্প খুব বেশি কথা বলেন, মানে এক কথা থেকে কখন কোন কথায় চলে যাচ্ছেন এটা আমাদের কথা না, যারা তাকে নিয়মিত কভার করছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে তাদেরই কথা। এখন এই বিষয়গুলো যখন বিপরীত কিছু ঘটে তখন আসলে নতুন কিছুর প্রশ্নের জন্ম দেয়। কেন প্রশ্ন তিনি এইভাবে করলেন, কেন দিলেন? এইটা আসলে বিষয় হচ্ছে যে উনি আসলে একটা জিনিস, উনার একটা ডিউটি ওয়ার্কের মধ্যে উনাকে একটা কিছু করতে হবে, উনাকে একটু করে কিছু বলতে হবে, এই কাজটা উনি আসলে ঠিক ফ্রেমের মধ্যে 18 মিনিটের মধ্যে করে উনি চলে গেছেন এবং কে কি বলছেন, কোথায় কি বলছেন, কোথায় কার কোন কথাবার্তা ওরা কোনো কিছু তোয়াক্কা নেই, উনি সরাসরি উনি কি কোনো প্রশ্ন নিয়েছিলেন? প্রশ্ন না, উনি 18 মিনিটের মধ্যে উনি ওনার ইয়ে করে চলে গেছেন এবং এই 18 মিনিটের মধ্যে উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি নিজেরটাই বলে গেছেন এবং জো বাইডেন ওনার পূর্বসূরিকে ধুয়ে দিয়ে ওনার কথা উনি বলে চলে গেছেন এবং ওনার কথা উনি দাবি করছেন উনি ওনার যে আমেরিকার যে মূল্যস্ফীতি সেটা নিয়ন্ত্রণ করেছেন, যেটা কিন্তু আমেরিকান মিডিয়া এটা মানতে রাজি না। অর্থনীতি জগা খুঁজে তিনি বলছেন খুব সুন্দর চলছে, বলছেন উনি এটা মানতে রাজি নাই আমেরিকান মিডিয়া, যে মূল্যস্ফীতি অবশ্যই কন্ট্রোলে ছিল না। কারণ আমরা জানি কিছুদিন আগে ওদের এখানে শাটডাউনের মতো একটা ইয়েতে ছিল প্রায় 42-43 দিন দীর্ঘমেয়াদী। এইটা সব তারপর হচ্ছে দ্রব্যমূল্যের বাড়তি ছিল। হ্যাঁ, তারপর পাশাপাশি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ট্রাম্প যে আপনি ট্যারিফ নিয়ে একটা মানে বিশাল একটা বিপ্লব দাবি করে বসেন, যেটা আমেরিকান মিডিয়া বলছে আসলে মানে সরাসরি বলতে পারছে না যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট কিছুটা রেখে, কারণ আবার কখন মামলা টামলা বা করে দেয় সমস্যা, সেই ক্ষেত্রে বলছে না এটাতে আসলে বিষয় যেটা হচ্ছে এখানে ওনার ব্যর্থতা আছে। আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কারভাবে একদম আপনি লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে আগামী 4 বছর মানে যেই সে বাকি আরো 3 বছর আছে, 1 বছর তো চলে গেল, আগামী 3 বছরের শেষ দিন পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন বা হস্তান্তর করবেন, আপনি কখনোই কোনো একটা ফ্রেমে এনে কোনো ধরনের আপনি উপসংহার বলেন, সারাংশ বলেন, যাই বলেন, কোনো কিছুই আপনার দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এটা এখানে আপনি বলছেন তার দলের লোক জানেন, এটা কি আমেরিকার রাজনীতিতে এটা কখনো সম্ভব? আমেরিকা এতটা পলিশড একটা পলিটিক্স করে তারা, এবং তাদের অর্থনীতি, কূটনীতি, যেটাই বলি না কেন, তাদের এই যে বিষয়গুলো এগুলো কিন্তু মানে একটা ধরনের শ্রেণীভিত্তিক বিভিন্ন বিন্যাসের মাধ্যমেই গড়ে উঠেছে। এবং উনি আজকে যেটা বলছেন আমি বিশ্বাস করি যে উনি কালকে সকালে কি উনি ওনার বিরুদ্ধাচারণ করবেন। এই যে আজকে আমি তো ওইভাবে বলি নাই। জেলেনস্কি যে চরিত্রগুলা প্রথম 2-2.5 বছর মানুষ ধরতে পারেনি, মনে হচ্ছে সে যুদ্ধের ড্রেস পরে সব সম্মেলনে যাচ্ছে, চলতে যাচ্ছে, সে এক প্রকার হিরো। পশ্চিমা মিডিয়া তো সবসময় রাশিয়া প্লাস পুতিনকে সবসময় একটা ভিলেনের চরিত্রে রাখে, কিন্তু যত সময় গেল এর চরিত্রগুলো উন্মোচিত হলো, সে যে একজন অসৎ প্রতারক, যুদ্ধটাকে ব্যবসায় পরিণত করছে জেলেনস্কি, দোষরূপ করছে অর্থ, তার নিজের দেশে যে সাহায্যগুলো আসতেছে বাইডেন প্রশাসনকে দেওয়া হয়েছিল, এই জন্য বাইডেন আগে তো নগদ ক্যাশ দিত, সেটাও বন্ধ করলো। আপনি দেখেন প্রথম দিকে যখন যুদ্ধটা শুরু হয় তখন কিন্তু আসলে মানুষের সিম্পথিটা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে যেমন সারা বিশ্ববাসীরই কিন্তু একটা মানে আন্তরিকতার দৃষ্টি ছিল ইউক্রেনের দিকে। সবাই রাশিয়াকে আপনি যেটা বলেন যে ভিলেনে পরিণত করছে, কিন্তু আস্তে আস্তে তখন কিন্তু সবাই বলছিল যে না রাশিয়ার এটা উচিত হচ্ছে না। তখন আপনি কি ভেবেছিলেন? তখনও কিন্তু আমার দিক থেকেও কিন্তু আমি তাই মনে করেছিলাম যে না গণমাধ্যম কর্মী হিসাবে এখন যেরকম ভাবি তখনও সেরকম ভেবেছি আর কি।
কারণ হচ্ছে যে যুদ্ধটা কিন্তু আমি প্রথম থেকে শুরু থেকেই যেটা বলছি, যুদ্ধ কিন্তু একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া না, এখানে আবেগ অনুভূতির কোনো প্রশ্রয় নেই। আপনি যখন যুদ্ধে জড়াবেন তখন আপনাকে সবকিছু বিচার বিবেচনা করেই যুদ্ধে জড়াতে হবে। এটা তো এমন না যে আমি পাশের বাড়ির সাথে মান অভিমান করলাম, ঠিক আছে হলো না ছেড়ে দিলাম পরে। কিন্তু একটা দেশে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যুদ্ধ, আবার সেখানে দেখতে হবে কি পরাশক্তির সাথে আমার সেই সক্ষমতা আছে কিনা সেটাই তো আমাকে বুঝতে হবে। ইভেন আমরা যদি কারোর সাথে ঝগড়া বিবাদেও যাই তাও কিন্তু আমরা হিসাব করি যে আমার প্রতিপক্ষটা কতটুকু শক্তিশালী। তো পাগল কিন্তু সেটা ভাবে না, আর লোভীরা ভাবে না, কারণ তারা ক্যালকুলেট করে, তারা ক্যালকুলেট করে। কিন্তু আমার একটা দ্বিমত আছে, পাগলও কিন্তু আর কিছু না, বুঝুক টাকাটা বোঝে। তো আপনি যদি জেলেনস্কিকে সেই সম্মানের জায়গায় দিতে চান আমার কোনো আপত্তি থাকবে না। কারণ হচ্ছে আপনি একটা সিম্পল বিষয় দেখেন, আমার জেঠুস কাকু বললে অনেকে বলছেন যে আপনি কাকু বলবেন, আপনি জেঠুস বলবেন আমার ট্রাম্প কাকুকে। আমি ট্রাম্প কাকু বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ক্ষমা প্রার্থনা, আপনার জেঠুস মাঝে মাঝে বলবো। উনি পৃথিবীর একমাত্র ব্যক্তি ক্ষমতা আসার আগ থেকে ক্ষমতা যাওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছে, হোক সেটা লোক দেখানো। ইউরোপীয় ইউনিয়ন একটার পর একটা তার সামনে ব্যারিকেড দিচ্ছে, এই জন্য দেশের সাথে সর্বশেষ হুমকি দিল 2027 সালে আমি সম্পূর্ণভাবে ন্যাটো থেকে বের হয়ে আসতে পারি। সঙ্গে তারপরেও দেখা যায় যে মোটামুটি জেলেনস্কিকে চাপে ফেলে হোক যে করে হোক বোঝানো হয়, ট্রাম্প বোঝায় যে তুমি পরাশক্তির সাথে পারবে না, তোমার গ্রাউন্ড দুর্বল। তখন কি করে একটা দুটো অস্ত্র দেয় ন্যাটো। না কিন্তু প্রথমে তো না চাইছে সে, তারাই তো না চাইছে যে না ঠিক আছে তুমি যাও আমরা তোমার পিছনে তার বংশধর না চাইছে, ট্রাম্প না চাইনি, মানে বাইডেন প্রশাসন না চাইছে। হ্যাঁ ট্রাম্প না চাইলেও তার প্রশাসন, মানে তাদের প্রশাসন আর কি, ইউরোপীয় ইউনিয়ন, তারা তো সহযোগিতা অব্যাহত এখন পর্যন্ত রাখছে। কিন্তু তারা তো ওই যে জায়গাটা, মানে যেমন জেলেনস্কি বোঝেনি তারাও বোঝেনি। পুতিন তো ভাই, পুতিনকে তো বুঝতে হবে, সে তো কাউকে ছাড় দিবে এখন পর্যন্ত সেরকম রেকর্ড। আহত সিংহ তো আপনার তেজ থাকে কিছুদিন ঘুরতে থাকে, তারপর যখন সে তার আওয়াজটা বের করে তখন সেটা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যায়। এই যে পুতিন যে বার্ষিক যে যেটা প্রশ্নোত্তর পর্বে যে বক্তব্যটা রাখলেন, এটা পরিষ্কার, এটা একটা ধারা পরিষ্কার যে পুতিন তার বলটা এখন ইউক্রেনের করে দিয়েছে, পাল্টাপাল্টি করে দিয়ে দিয়েছেন। এবং যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুতিনের বক্তব্য। এখন ইন্টারন্যাশনাল মিডিয়াকে নিয়ে অনেক ধরনের কথা আছে, তারপরেও যদি আমি সামাপটা নিই ইন্টারন্যাশনাল মিডিয়া, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পুতিনের বক্তব্যটা থেকে যে তিনি আসলে নাকি যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছেন, তার ইচ্ছা এটা থাকতেই পারে, সেটা এক ধরনের থাকতে। কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে জায়গায় আটকে গেছে যে জায়গাটা আসলে সবচেয়ে বড় সমস্যা। আমরা জানি যে মিয়ামিতে একটা আলোচনার ক্ষেত্র একটা আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি হচ্ছে, এবং ট্রাম্পও ফ্লোরিডায় যাওয়ার একটা হচ্ছে। আসলে সবটা মিলে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে পুতিন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, মানে আমার কাছে একদম শেষ এই অবস্থায় যেটা মনে হচ্ছে তার বক্তব্যের পরে পুতিন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখান থেকে একদম ক্লিয়ার পুতিন কোনোভাবে পেছাবে না, ল্যান্ড সোয়াইপিং না, হ্যাঁ কোনো ধরনের পিছিয়ে যাওয়া। তাহলে পুতিনের দাবিগুলো কি? পুতিনের দাবিগুলো হচ্ছে ভূখণ্ডগুলো পুতিন মস্কো বা রাশিয়া দখলে নিয়েছে ইউক্রেনে, সেই ভূখণ্ডগুলো ইউক্রেনকে দাবি ছাড়তে হবে। এটা হচ্ছে এবং আরো ডনেটস্কের কিছু অঞ্চল এখনো ইউক্রেনের আন্ডারে আছে, ওইটাও ছেড়ে যেতে হবে তাদেরকে। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই আমার কাছে যেটা হচ্ছে পুতিন আসলে অনেক পুরনো একটা প্রতিশোধে চলে যাচ্ছে। মানে সে সোভিয়েত রাশিয়া সেই যে ফেডারেশন যখন ছিল, ফেডারেশন তখন যে ভূখণ্ডগুলো হারানো, দেশগুলো হারানো, ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাওয়া, সেদিকেই তার একটা বেশি দৃষ্টি বলে মনে হচ্ছে। এবং যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুতিনের এই যে শক্তিশালী যে অবস্থান, মানে এখন পুতিন আসলে যেটা বলতে চাচ্ছে প্রভাব খাটাতে চাচ্ছে, প্রভাব খাটিয়ে তার শক্তিশালী যে অবস্থান, সেই অবস্থান থেকে প্রভাব খাটিয়ে সে আসলে কাজটা করতে চাচ্ছে। ওনার যে টার্গেটটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এখানে আসলে পুতিন বুঝে গেছেন আমেরিকা আসলে ইউএসএ অসহায়। ইউএসএ আসলে যত কথাই বলুক না কেন, ইউএসএ দিন শেষে গিয়ে কিছু করা সম্ভব না। ইউএসএ কি করবে আসলে? এক্ষেত্রে ইউএসএ এক ধরনের বলা যায় যে ফাঁদে পড়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন আসলে গলাবাজি করছে, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু ইউরোপীয় আসলে সেই অর্থে কোনো ধরনের তার শক্তি মাত্রা নেই। যেখানে ইউএসএ ব্যর্থ হচ্ছে সেখানে আমরা ইউরোপীয় ইউনিয়নকে আসলে কোনো ধরনের দেখতে পাচ্ছি না। দেখা যায় না। আরেকটা খুব সিগনিফিক্যান্ট অংশ তার ইতিহাসে, সেটা হচ্ছে কালিনগ্রাদ নিয়ে তিনি যুদ্ধ, এটা খুব ছোট জায়গা, ছিটমহল আমরা যেটাকে বলি, এটা বলেন। তারপরে আমি ওনার আরেকটা ইন্টারেস্টিং জায়গা যাব, টাকা পয়সা নিয়ে যে টানাটানি, আপনি কালিনগ্রাদ নিয়ে কিছুটা বলেন। এই বিষয়টা হচ্ছে লিথুনিয়ার সাথে এবং পোল্যান্ডের সাথে এই যে এই জায়গাটা ছিটমহল আমরা বলি, হ্যাঁ এই ছিটমহল বলি, এবং ইউরোপের জন্য এই জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা স্পর্শকাতর। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি যেদিন প্রথম ক্ষমতায় এসেছিল হয়তো তার মাথায় এটাই ছিল যে আমি
সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি না পারে, হ্যাঁ। কিছু অংশ হবে ফেরত নিয়ে আসবে। এবং যুদ্ধ আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত, আপনি একমত হলেও হতে পারেন না হলেও হতে পারেন, সেটা হচ্ছে ইউক্রেন হচ্ছে রাশিয়ার শেষ যুদ্ধ, এরপরে হবে রেজিম চেঞ্জের খেলা, বিভিন্ন দেশে রাশিয়া নিয়োজিত সরকার আপনি থাকবে। আরেকটা জিনিস জানেন যে আপনি আমাদেরকে যে গতকালকে যে ওখানে কিন্তু ইউক্রেনের মানে অদ্ভুত লেগেছে আমার কথার প্রশ্ন যে ইউক্রেনে যদি নির্বাচন দিতে চায় হ্যাঁ। তাহলে রাশিয়া কিন্তু যুদ্ধটা ওই অর্থে থামাতে রাজি। ওই অর্থে চিন্তা করেন মানে উনি চাইছেন যে ইউক্রেনের ক্ষমতা কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে এখন রাশিয়া মাথা ঘামাচ্ছে। জেলেনস্কির আগে যারা ছিল ওই ধরনের একটা কিছু। হ্যাঁ, এটা হচ্ছে মজার একটা বিষয় যে ইউক্রেনের নির্বাচন নিয়েও এখন মস্কো চিন্তা করছে। এটা মজার জিওপলিটিক্সের খেলাটাই এরকম, আসলে কাল যে বন্ধু আজ যে শত্রু হবে না, আবার আজ যে শত্রু কাল যে বন্ধু হবে না, তার সাথে ডিল হবে না, কিছুই বলা যায় না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। তাই চোখ রাখুন বিশ্ব সংযোগে। আজকের এপিসোডটা কেমন লেগেছে একটু জানিয়ে দিন না কমেন্টে। আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করুন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ, কোন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এমনকি কোন এলাকা থেকে আপনি বসে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন জানিয়ে দিন না প্লিজ। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন চারপাশে। ধন্যবাদ সবাইকে।